নতুন প্রজন্মের জন্য দেশকে প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। লক্ষ্য ঠিক রেখে কাজ করার আহ্বান। এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। স্থলবন্দরে আটকে আছে কয়েকশো ট্রাক। করোনায় 1.5 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, লাইসেন্স নবায়ন না করা হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থার উদ্যোগ। ভুয়া বিলে 14 কোটি টাকা আত্মসাৎ, পরিবার পরিকল্পনার আশরাফুন্নেছাকে দুদশের জিজ্ঞাসাবাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21-এর সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কি করে নতুন প্রজন্ম দেশ পরিচালনা করবে সেই প্রস্তুতিও চলছে। করোনা সহ নানা দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সূচনা বক্তব্যে করোনা সহ অন্যান্য দুর্যোগকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকে আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখি। কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পরিবর্তন আনলেও আদর্শ ও উদ্দেশ্য ঠিক রেখে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক যে এখন আমরা যেটা করছি সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি। কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র বা অথবা একটা দিক নির্দেশনা, সেটা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই নানা সংকটে অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম বলে উল্লেখ করেন সরকার প্রধান। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। লক্ষ্য ঠিক রেখে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগঠনই এই দেশের স্বাধীনতা এনেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মিয়ানমার, তুরস্ক সহ অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 মাস সবাইকে পেঁয়াজ কম খাওয়ার অনুরোধ জানান তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। হঠাৎই ভারত রপ্তানি বন্ধ করে দেয় বাজারে ঝাঁঝ বাড়ে পেঁয়াজের। বেশি বেশি পেঁয়াজ কেনার হিড়িক, দাম বাড়ে পাইকারি, খুচরা সব বাজারে। ভারতীয় পেঁয়াজ 70 থেকে 80 টাকা আর দেশি পেঁয়াজ দাম ওঠে 100 টাকা। এ অবস্থায় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে পেঁয়াজের মজুদ এখনো প্রায় 5 লাখ টন, তবে এবছরে প্রয়োজন হবে 10 লাখ টন। ঘাটতি মেটাতে আমদানি করতে হয় 80 থেকে 90 ভাগ। তবে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাধানের পথ খুঁজছেন মন্ত্রী। ধারণাটা আমার ছিল যে হয়তো তারা বন্ধ করবে না, তারা হয়তো একটা মিনিমাম প্রাইস তারা বেঁধে দেবেন যে এর নিচে এক্সপোর্ট করা যাবে না। কারণ এটা সত্যি কথা যে সেই নাসিকের বাজারে যেটা 16-17 রুপিস ছিল, সেটা 32 থেকে 35 রুপিতে চলে যায়। আমরা প্রতিদিন খবর রাখছিলাম। এই উঠতি প্রাইসটার কারণেই আমরা একটু ভয় পেয়ে আমরা অল্টারনেটিভ মার্কেট থেকে শুরু করলাম।
সংকটের সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ব্যবস্থা নিতে শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বাণিজ্য মন্ত্রণালয়। তাদের যে বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে, সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারব। পেঁয়াজের উপর আরোপিত 5% শুল্ক 2021 সাল পর্যন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এই সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগের এলসির পেঁয়াজ ছাড়তে পারে ভারত। ওপারের ব্যবসায়ীদের কাছ থেকে এরকম খবর আসায় সকালেই হিলি বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। যদিও নতুন করে মূল্য নির্ধারণের শঙ্কা আমদানিকারকদের। আর স্থলবন্দরগুলোর উপরে আটকে আছে কয়েকশো পেঁয়াজের ট্রাক। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। পেঁয়াজ ভর্তি কমপক্ষে 500 ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। এমন পরিস্থিতিতে বুধবার সকালে ওপারের ব্যবসায়ীরা নতুন বার্তা পাঠান। আগের এলসির বিপরীতে টেন্ডারে পাশ হওয়া পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে পারে ভারত। আর এই খবরে হিলি বন্দরে পেঁয়াজের দাম পড়ে যায়, কেজিতে কমে 20 টাকা পর্যন্ত। এদিকে আগের এলসির পেঁয়াজ যদি ছাড়েও তবে তা নির্ধারিত মূল্যে না পাওয়ার শঙ্কা আমদানিকারকদের। তাই আমদানির বিকল্প উৎস খুঁজতে প্রস্তুতি নিচ্ছেন তারা। কাঁচামাল যেহেতু লোড দেওয়া হয়েছে তাদের সাথে কথা বলে, এই মাল যদি দেখা গেল যে ঢোকার পারমিশন না দেয়, তাহলে মালগুলো পচে নষ্ট হয়ে গেলে তো আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত। সোমবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই বেশ অস্থির দেশের পেঁয়াজের বাজার। পর্যাপ্ত মজুদের পরও সব পর্যায়ে বেড়ে যায় দাম। 60 টাকা কেজির পেঁয়াজ উঠে যায় 100 টাকায়। বিক্রির রিসিপ্টটা পাঠিয়ে দেন, যদি কোনো সমস্যা হয় আমাদের, আমরা দেখাবো যে ব্যাপারী এটা কিনছে, এই হলো চালান। এখন আপনারা দেখেন, আপনারা রেট দেন যে আমরা কত বেচবো। এদিকে বুধবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে বর্ধিত দামেই। এটা আপনারা সিন্ডিকেট করতেছেন, মানে নানান ধরনের কথা। আমাদের তো কিছু করার নাই, আমরা তো কিনি বিক্রি করি নিয়ে। 2800-3000 টাকা মনের পেঁয়াজ চাচ্ছে আপনি 3500-3600, 3800 টাকা পর্যন্ত চাইতেছে। আর পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন একে অপরের উপর। রাত ভরে নামতেছে, দিন ভরে আমরা সেল করতেছি। আমাদের কোনো এখানে কোনো যদি আপনার বলেন যে মজুদ আছে নাকি, আমরা কিন্তু এটা বলতে পারবো না। 60 টাকা বেচেন, 70 টাকা বেচেন, এর নিচে বেচবেন না। আমরা 60 পয়সার আড়তদার, তখন এই কথাগুলো শুনতে হয়। বিশ্বের সব দেশে রপ্তানি বন্ধ করলেও দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও বন্ধুত্বের কারণে বাংলাদেশে সীমিত আকারে পেঁয়াজ ছাড়বে বলে আশা ভারত বাংলাদেশ চেম্বারের। ভারত চাবে যতটুকু সম্ভব বাংলাদেশকে তার পেঁয়াজ দেবার জন্য। পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে 21 জনের মৃত্যু হয়েছে। গত 1.5 মাসে এটি সবচেয়ে কম মৃত্যু। প্রতি 10 লাখে মৃত্যুর হার 28.32%। এ পর্যন্ত মোট মৃত্যু 4823। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 193তম দিনে দেশে 94টি ল্যাবে 13,360টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,615 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,42,671। নতুন 2,375 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,47,969 জন। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থতার হার 72.36 এবং মৃত্যুর হার 1.41%। অনলাইনে আবেদন না করা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে আইনি ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল বিভাগের পরিচালক ডাক্তার ফরিদ হোসেন জানান, সন্তোষজনক জবাব না পেলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সময়সীমা বেঁধে দেয় 1 মাসের ব্যবধানে বৈধ লাইসেন্সের সংখ্যা 1000 বেড়েছে। 16 সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্স প্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা 5213টি। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের 6 মাস পেরিয়েছে। মহামারীর এই কঠিন সময়ে স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার চিত্র প্রকাশ্যে আসে। অনিয়ম খতিয়ে দেখতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইনে লাইসেন্স আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আবেদন করার সবশেষ দিন ছিল 23 আগস্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী চলতি বছরের 16 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নতুন লাইসেন্সের জন্য 12,926টি ও নবায়নের জন্য 4,170টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আবেদন করে। পরিদর্শনের অপেক্ষায় 3,168টি প্রতিষ্ঠান, আর শর্ত পূরণ করতে না পারায় আবেদন ঝুলে আছে 3,570টি প্রতিষ্ঠানের। লাইসেন্স পেয়েছে 5,213টি। এর মধ্যে হাসপাতাল 1,833, ডায়াগনস্টিক সেন্টার 3,319 ও 61টি ব্লাড ব্যাংক। এক মাসের সময় প্রায় ব্যবধানে আমরা 3,000 অ্যাপ্লিকেশন আমাদের নতুন পড়েছে। লাইসেন্স দিয়েছি প্রায় 5,213টি, অর্থাৎ প্রায় 1,000-এর মতো আমরা বেশি দিতে পেরেছি। যেহেতু এটা চলমান পদ্ধতি, চলমান থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অনলাইন আবেদন করেনি তাদেরকে গত 1 সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যারা আদৌ অনলাইনে প্রবেশ করে নাই, আমাদের পারমিশন দিয়ে আছে সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়, এই সমস্ত অনলাইনে যারা প্রবেশ করে নাই তাদের লাইসেন্স বাতিল, তাদের এই ক্লিনিক বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না জানান হাসপাতাল বিভাগের পরিচালক। 15 দিন সুযোগ দেওয়া হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের নামে ভুয়া বিল বানিয়ে 14 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর আগে একই অভিযোগে অধিদপ্তরের আরও 4 কর্মকর্তা ও এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। 2018-19 অর্থ বছরে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের 486টি কর্মশালা আয়োজন না করেই 4 কর্মকর্তা ও এক ঠিকাদারের সাথে যোগ সাজশ করে 7 কোটি টাকা আত্মসাৎ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা। এছাড়া গত 2 বছরে বিভিন্ন খাত থেকে আরও 7 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এসব বিষয়েই বুধবার বেলা 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন আশরাফুন্নেসা। প্রকিউরমেন্টের কমিটিকে ডেকেছে, প্রকিউরমেন্ট কমিটি আমাদের প্রসেস অনুযায়ী যা বলা তথ্য দিয়েছে। আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। পরে দুদক সচিবও এ বিষয়ে কথা বলেন। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করা হয়, তো সেটি প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেটি বর্তমানে অনুসন্ধানে আছে। জিজ্ঞাসাবাদের তথ্য যাচাই করে প্রয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান সচিব। দীপু সরওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা, ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দীর্ঘ বিরতি দিয়ে কোটালীপাড়া 76 কেজি বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চে শুনানি শুরু হয়। বুধবার পেপার বুক থেকে বিচারিক আদালতের রায়ের অপারেটিং অংশ ও একজন আসামির জবানবন্দি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2000 সালে কোটালীপাড়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল শেখ লুৎফুর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে। সমাবেশের 2 দিন আগে 20 জুলাই কলেজ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী বোমার সন্ধান পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল 76 কেজি ওজনের বোমাটি উদ্ধার করে। পরদিন 21 জুলাই গোপালগঞ্জ সদর থেকে 80 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়।
2010 সালে মামলা দুটি ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 2017 সালের 20 আগস্ট একটি মামলায় 10 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও 3 জনের 14 বছর করে কারাদণ্ড দেন ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। অন্য মামলায় 9 জনকে 20 বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার মাত্র 1 সপ্তাহের মাথায় 27 আগস্ট বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স রায় ও মামলার নথিপত্র। এরপর নিয়ম অনুসারে প্রয়োজনীয় কাজ সম্পন্নের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আসে। 2018 সালে ডেথ রেফারেন্স শুনানি শুরু হলেও নানা কারণে দীর্ঘদিন শুনানি হয়নি। ডেথ রেফারেন্স শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে এই মামলার শুনানি বেশ কিছুদিন বন্ধ ছিল। বুধবার পেপারবুক থেকে বিচারিক আদালতের রায়ের অপারেটিং অংশ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া একজন আসামির জবানবন্দিও উপস্থাপন করা হয়েছে। ভার্চুয়ালি ডেথ রেফারেন্স শুনানি এযাবৎ হয়নি, এটি শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করি অচিরেই এই মামলাটির শুনানি কার্যক্রম শেষ হবে। আদালত পরবর্তী শুনানির জন্য 23 সেপ্টেম্বর দিন ধার্য রেখেছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্কুলের বাচ্চাদের রান্না করা খাবার দেয়া প্রসঙ্গে ভিন্নভাবে সংবাদ প্রচার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সচিবালয়ে নিজ দপ্তরে এই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে 2 কোটির অধিক শিক্ষার্থী। এই শিশুরা যেন ঝরে না পড়ে, সেক্ষেত্রে দুপুরে রান্না করা খাবার দিতে চায় সরকার। মিড ডে মিল প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিভাবে এ খাবার দেয়া হয় সে অভিজ্ঞতা নিতেই দেশের বাইরে যাবে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ভিন্ন মতাদর্শের কিছু লোক সাংবাদিকতার নামে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 3 দিন বিভিন্ন রান্না করা খাবার খাওয়াবো, ডিম, কলা ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, যাতে আমার বাচ্চা কাচ্চাদের কিছুটা হলেও আমরা পুষ্টি দিতে পারি এবং তারা সুন্দর স্বাস্থ্যবান শিশু না হলে পড়াশোনাও মনোযোগ দিতে পারে না। বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নেই। একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। আর এর সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন প্রজন্মের জন্য দেশকে প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। লক্ষ্য ঠিক রেখে কাজ করার আহ্বান। 1 মাসের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। স্থল বন্দরে আটকে আছে কয়েকশো ট্রাক। করোনায় 1.5 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, লাইসেন্স নবায়ন না করা হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থার উদ্যোগ। এবং ভুয়া বিলে 14 কোটি টাকা আত্মসাৎ, পরিবার পরিকল্পনার আশরাফুন্নেছাকে দুদকের জিজ্ঞাসাবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।